নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি অডিও আবার ভাইরাল হয়েছে। ডেনমার্কে আওয়ামী লীগের যে সমস্ত নেতারা আছেন তাদের সঙ্গে তিনি কথা বলেন এবং সেখানে দ্ব্যর্থহীন ভাষায় শেখ হাসিনা জানিয়ে দেন যে ইউনূস সরকার অবৈধ, বাংলাদেশের আইন অনুযায়ী ইউনূস উপদেষ্টা এবং সমন্বয়কদের বিচার হবে। শেখ হাসিনার অভিযোগ, তারা ব্যাংকের টাকা লুট করছে, শেয়ার বাজারে টাকা নেই, বস্ত্রশিল্প ঢুকছে এবং তারা মানুষ খুন করছে। তাই বাংলাদেশের আইনে তাদের বিচার হবে। কয়েকদিন আগে বাংলাদেশের বিদেশ মন্ত্রকের মুখপাত্র সাংবাদিক বৈঠক করে বলেছিলেন যে শেখ হাসিনা ভারতের মাটিতে থেকে বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলছেন, বিবৃতি দিচ্ছেন, সেটা তাদের বিলকুল নাপসন্দ। তারা বাংলাদেশে ভারতের যিনি হাই কমিশনার আছেন প্রণয় বর্মা, তাকে ডেকে বাংলাদেশ সরকারের আপত্তির কথা জানিয়েছিলেন। কিন্তু এর সঙ্গে তিনি এটাও বলেছিলেন যে ভারত সরকারের পক্ষ থেকে কোনো রকম সদুত্তর পাওয়া যায়নি। তারপরেই শেখ হাসিনার এই অডিও কার্যত ভাইরাল হয়েছে। অর্থাৎ বাংলাদেশের এই আপত্তিকে ভারত সরকার কোনো পাত্তাই দিচ্ছে না, কারণ বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকার হচ্ছে অবৈধ, গায়ের জোরে তারা ক্ষমতায় এসেছে। এই সরকার মৌলবাদী জেহাদিদের সমর্থন পুষ্ট। এসব নিয়ে তো আর নতুন করে কোনো সন্দেহের অবকাশ নেই। আমি বহুবার বলেছি, আবার বলছি, এই সরকার অবৈধ, সাংবিধানিক ভিত্তি নেই, জনগণের ম্যান্ডেট নেই। আল জাজিরাকে যে একটা সাক্ষাৎকারে আজারবাইজানের বাকুতে ক্লাইমেট নিয়ে যে হয় কনফারেন্স, সারা বিশ্বের বিভিন্ন নেতারা যোগ দেন, রাষ্ট্রপ্রধানরা যান, তো সেখানে ইউনূস বলেছেন যে 4 বছর সরকারের মেয়াদকাল হবে, এটা তারা ভাবছেন সংবিধান সংস্কার। তবে তিনি কবে নির্বাচন করবেন, কতদিন তার এই অন্তর্বর্তী সরকার থাকবে, সে বিষয়ে কিছু স্পষ্ট বলেননি। বলছেন যে জার্নি হ্যাজ জাস্ট বিগান, ট্রেন লাইন পাতা হচ্ছে, একদম অন্তিম স্টেশন যখন পৌঁছবে তখন নির্বাচন হবে। অর্থাৎ পুরোটাই ধোঁয়াশা। যে ভদ্রলোক 75 বছর বয়সে গ্রামীণ ব্যাংকের মহানির্দেশক মানে এমডির পদ ছাড়তে চান না, তিনি জীবনের উপান্তে এসে অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা পদ ছাড়বেন? যারা এটা ভাবছেন সেটা তাদের দুরাশা। ছাড়বে না। এই বয়সে এসে এরকম নিরাপত্তা, এরকম সরকারি পয়সায় মোৎসব করছেন, তিনি ছাড়েন? আর এই যারা উপদেষ্টা হয়েছে, 2-1 জনের যোগ্যতা থাকতে পারে, বাকি যেগুলো হয়েছে তাদের কোনো যোগ্যতা নেই। তাদের মধ্যে আছে জঙ্গিদের ধর্মপিতা, তার নামটা আমি আর বললাম না, আপনারা জানেন। আর হিজবুত তাহরির নিষিদ্ধ জঙ্গি সংগঠন, তার মাথাও আছে। এই হচ্ছে বাংলাদেশের সরকার। এই প্রেক্ষিতে ভারতের বাংলাদেশের আপত্তিকে ফুৎকারে উড়িয়ে দিয়েছে ভারত, এবং শেখ হাসিনা ভারতের মাটিতে আছেন, যতদিন খুশি থাকবেন। তার ভারতে থাকা নিয়ে ঐক্যমত্য তৈরি হয়েছে। তিনি ভারতে থেকেই টেলিফোনে আওয়ামী লীগের প্রবাসী নেতা কর্মীদের সঙ্গে কথা বলেছেন, সেই অডিও ভাইরাল হয়ে গেছে। অর্থাৎ ভারত সরকার কোনো রকম প্রতিবন্ধকতা সৃষ্টি করেনি শেখ হাসিনার কাজকর্মের উপর। ইট ইজ লাউড অ্যান্ড ক্লিয়ার। এর মধ্যে যেটা খবর আসছে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম, সমাজ মাধ্যমের সূত্রে, সেনাবাহিনীতে বড়সড় মতভেদ, ক্যান্টনমেন্টে উত্তেজনা। দেখুন, ব্রিগেডিয়ার পর্যায়ের নিচে যারা আছেন বাংলাদেশ সেনাবাহিনীতে, তাদের অনেকেই জামাতের ভাবধারায় দীক্ষিত। তারা চাইছেন এই অন্তর্বর্তী সরকারকে টিকিয়ে রাখতে, এখনই নির্বাচন না করতে। কিন্তু তার উপরের র্যাঙ্কে যারা আছেন তাদের সংখ্যাও কম নয়। তারা চাইছেন 2 বছরের মধ্যে অন্তর্বর্তী সরকার দেশে নির্বাচন করুন এবং গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত সরকারের হাতে অন্তর্বর্তী সরকার ক্ষমতা হস্তান্তর করুন। আপনার মনে আছে মোহাম্মদ ইউনূস আমেরিকায় গেছিলেন রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায়, তখন ভয়েস অব আমেরিকাকে দেয়া সাক্ষাৎকারে তিনি অনেক কথা বলেছিলেন। রিসেট বাটন পুশ হয়েছে, ইতিহাস মুছে ফেলা হচ্ছে।
সেই সময় ডক্টর ইউনূস যখন আমেরিকার মাটিতে, তখন রয়টারকে সাক্ষাৎকার দিলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। তিনি বললেন সর্বোচ্চ 2 বছরের মধ্যে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। কিন্তু ইউনূস সরকার দেখুন, নির্বাচনের কোনো নির্দিষ্ট দিনক্ষণ কবে করবেন কিছুই বলছেন না, শুধু বলছেন সংস্কার। আরে সংস্কার করার দায়িত্ব তোমাদের নাকি? অবৈধ অনির্বাচিত মানুষের ম্যান্ডেট নেই, সেই সরকার সংস্কার করবে কি? সংস্কার তো করবে নির্বাচিত সরকার, যারা মানুষের ভোটে নির্বাচিত হবেন, তারা সংস্কার করবেন। অন্তর্বর্তী সরকারের কাজটা হচ্ছে নির্বাচনটাকে করা, যাতে নির্বাচন অবাধে হয়, সুষ্ঠুভাবে হয়, ভোটার তালিকা ঠিকঠাকভাবে হয়, মানুষ যাতে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে, হিংসা না হয়, সেটা নিশ্চিত করা। সেছাড়া তাদের আর কোনো কাজ নেই। আর এই সরকারের কাছে ম্যান্ডেট নেই। এই সরকার তো গায়ের জোরে ক্ষমতায় আসীন হয়েছে। যতদিন যাবে চক্রান্ত সামনে চলে আসবে। প্রথমে কোটা বিরোধী ছাত্র আন্দোলন, কোটার দাবি মেনে নেওয়া হলো, তারপরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারপরে হাসিনাকে সরানোর আন্দোলন। যারা আন্দোলনে যুক্ত হয়ে পুলিশের গুলি খেলেন, আহত হলেন, পঙ্গু হলেন, চোখ নষ্ট হলো, ইউনূস সরকার বলেছিলেন তাদের ট্রিটমেন্টের জন্য তা প্রয়োজনে বিদেশে পাঠাবেন। 3 মাস হয়ে গেল, কিচ্ছু করেননি। তারপরে ওই কার্যত পঙ্গু আহত ছেলেগুলো মন্ত্রণালয় গিয়ে ঘেরাও করে। এই হচ্ছে ইউনূস সরকারের কাজকর্ম। অর্থাৎ যাদেরকে বলির পাঠা করে তুমি অভ্যুত্থান করে ক্ষমতা দখল করলে, তাদেরকে এখন আবর্জনা স্তূপে ফেলে দিয়েছে। চরিত্র বোঝা যায়। আর এর মধ্যে প্রবল হয়েছে ভারত বিরোধী। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. প্রচার দেখুন, পাকিস্তান বলছে ভিসা অন অ্যারাইভাল, কিন্তু পাকিস্তান হাই কমিশনের কাছে পাকিস্তানের ভিসার জন্য বাংলাদেশিদের খুব একটা আগ্রহ নেই। কিন্তু ভারত এখন খুব রেস্ট্রিক্টেড করে দিয়েছে ভিসা, কিন্তু ভারতীয় হাই কমিশনের সামনে দীর্ঘ লাইন, কবে ভিসা পাওয়া যাবে? তুমি ভারত বিরোধিতা করবে, ভারতকে শত্রু রাষ্ট্র ভাববে, আবার ভারতে যাওয়ার জন্য ভিসা পেতে কি আকুল আগ্রহ, কতটা দ্বিচারিতা। আসলে এই যে জামাত, হিজবুত, হেফাজত, এরা কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষকে খেপিয়ে তুলেছে ভারতের বিরুদ্ধে। যে ভারত বড় দেশ, ভারত ক্লায়েন্ট স্টেট করে রাখতে চায়। দর্থহীন ভাষায় জানিয়ে দিই, ভারত সম্প্রসারণবাদী রাষ্ট্র নয়। ভারত চীনের মতো নয় যে তাইওয়ানকে আমি দখল করব। আমাদের ভূখণ্ডই পাকিস্তান বেআইনিভাবে দখল করে রেখেছে। কাশ্মীর আমাদের অবিচ্ছেদ্য অঙ্গ। অনেকে বলছেন যে চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার জন্য ভারত চক্রান্ত করছে। হাস্যকর, হাস্যকর। র্যাডক্লিফ যে সীমানা নির্ধারণ করেছিলেন, তাতে চট্টগ্রামকে তৎকালীন পাকিস্তানের মধ্যে রেখেছিলেন। তখন চট্টগ্রামের জনসংখ্যার 99% কার্যত ছিল হিন্দু বৌদ্ধ। তারা সেটা মানেননি। সর্দার প্যাটেল আপত্তি করেছিলেন। চট্টগ্রামের একজন এসে পণ্ডিত নেহরুর সঙ্গে দেখা করার জন্য প্রায় 40 দিন অপেক্ষা করেছিলেন, তারপর দেখা হয়েছিল। কিন্তু পণ্ডিত নেহরু এই চট্টগ্রাম ফিরে পেতে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করতে রাজি হয়নি। তারপরে সেই ভদ্রলোক ত্রিপুরার আগরতলাতেই থেকে যান। 87 সালে তিনি মারা যান। তার নামটা এই মুহূর্তে আমার মনে আসছে না, মার্জনা করবেন। খুব পরিচিত নাম যারা চট্টগ্রামের ইতিহাস সম্পর্কে জানে। তারপর ধাপে ধাপে চট্টগ্রামে দেখুন এখন হিন্দু জনসংখ্যা কত? 50%। আগে ছিল হিন্দু বৌদ্ধ মিলিয়ে 99%। তাহলে চট্টগ্রামের মানুষ চেয়েছিল ভারতের অন্তর্ভুক্তির জন্য, সেটা কিন্তু 47-এর আগে। 47-এর পরে তো সীমানা নির্ধারিত হয়েই গেছে। পণ্ডিত নেহরুর ভুলের খেসারত মাসুল দিচ্ছেন চট্টগ্রামের সনাতনীরা। কিন্তু স্বাধীনতার 75 বছর পর আর সীমানাকে তো আর পুনরায় বদল করা যায় না। ভারত সেটা করতেও চায় না। ভারত চায় বাংলাদেশে ধর্মীয় সহিষ্ণুতা থাকুক, সনাতনীদের জীবন সম্পত্তি সম্ভ্রম সুনিশ্চিত করুক সরকার, তাদের সমান অধিকার থাক সবকিছুতে। বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বী যারা আছেন তারা বাংলাদেশের নাগরিক,
বাংলাদেশের মাটিতে তাদের জন্ম, সেখানেই তারা পঞ্চভূতে বিলীন হবে। এই ভারতীয় উপমহাদেশে সনাতনীদের রক্ষাকর্তা ভারত, হিন্দু হৃদয় সম্রাট নরেন্দ্র মোদী। তাই বাংলাদেশের মাটিতে সনাতনীরা আক্রান্ত হলে, লাঞ্ছিত হলে আমরা উদ্বিগ্ন হই, আমরা প্রতিবাদ করি, আমরা কূটনৈতিক পথে চাপ সৃষ্টি করি। কিন্তু তার মানে এই নয় যে অপপ্রচার বাংলাদেশের গণমাধ্যমে লাগাতার চলছে যে ভারত বাংলাদেশ থেকে চট্টগ্রামকে আলাদা করে নিতে চায়, চট্টগ্রামকে ভারতের সঙ্গে যুক্ত করতে চায়, ইত্যাদি অপপ্রচার। আর বাংলাদেশে কিছু হলেই সব সিআইএ মোসাদের হাত দেখে। সিআইএ মোসাদের কথা বলতে পারবো না, ভারতীয় গুপ্তচর সংস্থা। বাংলাদেশের অভ্যুত্থান, আওয়ামী লীগ তো ভারত সরকারের বন্ধু সরকার ছিল, শেখ হাসিনা তো ভারত সরকারের বন্ধু ছিলেন। তাহলে যদি খুব অ্যাক্টিভই থাকতো তাহলে এই অভ্যুত্থান তারা ঘটতে দিত না। এর থেকেই তো এটা প্রমাণিত হয় যে এর নাম করে যে মিথ্যা অপপ্রচার চলছে বাংলাদেশের গণমাধ্যমে, সেটা সর্বৈব মিথ্যে। পরিশেষে বলি, বাংলাদেশের একজন সমাজ মাধ্যমে খুব সক্রিয় প্রাক্তন সাংসদ ছিলেন, তার একজন ইতিহাসের শিক্ষক দরকার। তিনি ইনিয়ে বিনিয়ে অনেক কথা বলেন এবং তার কথার মধ্যে ভারত বিরোধিতার সুর প্রচন্ড। হঠাৎ করে বললেন যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় নাকি আরএসএস এর প্রতিষ্ঠাতা। আমি না শুনে কিছুক্ষণ আমার স্তম্ভিত ফিরতে সময় লাগলো। ভদ্রলোক বাংলাদেশের সংসদের সদস্য ছিলেন, আমেরিকাতে ছিলেন, নিজেকে খুব মেধাবী বিদ্বান বলে জাহির করেন, চিবিয়ে চিবিয়ে কথা বলেন, অত্যন্ত ধর্মপ্রাণ, অত্যন্ত ভারত বিরোধী। আরে ইতিহাসটা জানুন। আরএসএস এর প্রতিষ্ঠা কেশব বলিরাম হেডগেওয়ার। 1925 সালে আরএসএস এর শতবর্ষ হবে। জনসংঘের প্রতিষ্ঠাতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। জনসংঘ আর আরএসএস এক নয়। সেই জনসংঘ থেকেই 1980 সালে বিজেপির প্রতিষ্ঠা। আপনি প্রাক্তন সাংসদ ছিলেন, মনে তো হয় লেখাপড়া জানেন। যখন ভিডিও টিডিও করেন, পিছনে দেওয়ালের র্যাকে প্রচুর বই। মিনিমাম ইতিহাস চর্চাটা করুন, অপপ্রচার করবেন না, মিথ্যা তথ্য দেবেন না। আর ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে নিয়ে কিছু বলার আগে দুবার ভাববেন। সেই ভদ্রলোকে আবার ইনিয়ে বিনিয়ে বলছেন বাংলাদেশে যা চলছে সব কিছুর পিছনে নাকি ভারত সরকার দায়ী, এটা নাকি মোদি ডক্ট্রিন। আরে আমরা হচ্ছে বিশ্বগুরু, আমরা বাংলাদেশকে চাল দিচ্ছি, আলু দিচ্ছি, $800 কোটি ঋণ দিয়েছে খুব সহজ শর্তে, অনুদান দিয়েছি, বাংলাদেশ আমাদের জন্য স্বাধীন হয়েছে। আমরা তো প্রতিবেশী হিসাবে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চাই। ভারতবর্ষ কারোর সঙ্গে দাদাগিরি করে না। হ্যাঁ, আমরা বিশ্বের 5ম বৃহত্তম অর্থনীতি। আমাদের হাইপারসনিক মিসাইল এসছে আমাদের সেনাবাহিনীর ভান্ডারে। আমরা 3য় বৃহত্তম অর্থনীতি হব। ভারতবর্ষের বিশাল বাজার, ভারতের ডেমোক্রেটিক ডিভিডেন্ড, ভারতের গণতন্ত্রের ভিত এত সুদৃঢ়, সেই জন্য ভারতকে সবাই পাশে চায়। এ ব্যাপারটা বুঝুন, এ ব্যাপারটা বুঝুন। যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে কুৎসা অপপ্রচার করছেন আপনারা। আমরা শুনছি, আমরা গণতান্ত্রিক না? আপনার কথা বলার অধিকার আছে, কথা বলুন, কিন্তু ভুল তথ্য ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করবেন না। আবার বলি, ভারত কোনোদিন সম্প্রসারণবাদে বিশ্বাস করে না। যারা বাংলাদেশের মাটিতে বসে বলছেন যে চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বার করে নিয়ে ভারত তার নিজের অংশ করতে চায়, তারা ইচ্ছাকৃতভাবে অপপ্রচার করছেন এবং বাংলাদেশের মাটিকে, বাংলাদেশের মানুষকে ভারতের বিরুদ্ধে খেপানোর চেষ্টা করছেন। তর্কহীন ভাষায় জানাই, ভারত সম্প্রসারণবাদকে বিশ্বাস করে না, কিন্তু একই সঙ্গে বাংলাদেশের মাটিতে ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করার জন্য ভারত যা করার করবে, সেখানে ভারত মুখে কুলুপ এঁটে বসে থাকবে না।